আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা, তো তোমাদের একদম শেষ প্রান্তে কিন্তু চলে আসছো, হাতে খুব একটা বেশি সময় নাই। তো লাস্ট মোমেন্টে এসে তোমাদের রিভিশনটা কিভাবে দিবা, বা অনেকের কাছে কিন্তু মনে হচ্ছে ভাই আমার তো কিছু পড়া নাই, অনেক কিছু ভুলে যাচ্ছি, ঠিক আছে? তো এরকম ভয় পাচ্ছ বা কনফিডেন্স লেভেলটা অনেক কমে যাচ্ছে। তো এইটা কিভাবে বুস্ট আপ করবা এই বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে, ঠিক আছে? তবে প্রথম যে বিষয়টা দেখো, এটা হচ্ছে আমাদের লাস্ট একদম ভর্তি পরীক্ষা। যদি তোমার এখন পর্যন্ত কোথাও চান্স না হয়ে থাকে, তো এটা তোমার জন্য একটা কিন্তু বড় একটা সুযোগ হতে যাচ্ছে, বা তোমার একটা লাস্ট চান্স। তো এই বছর দেখলা যে প্রায় 31,500 জনের মতো বা 500 প্লাস আবেদন করছে। তো সিট সংখ্যা কিন্তু আমাদের খুবই কম, প্রায় 4500 বা 4700 মতো, মোটামুটি আমরা 5 তারিখ ধরলাম সিট, ঠিক আছে? তো এতগুলো শিক্ষার্থী, এর মধ্যে দেখা যায় গত বছর যদি আমরা রেজাল্ট দেখি, তো এখানে কিন্তু পাশই করতে পারে না অনেকে। আর যারা পাস করে মোটামুটি তোমার হচ্ছে 43, 48, 45 এরকম মার্ক পাইছে, তারাও কিন্তু সাবজেক্ট পাইছে 100 এর মধ্যে। তো বুঝতে পারছো যে প্রশ্ন বা দেখা যায় যে এখানে নেগেটিভ মার্কিং থাকে। তো তো যদি কেউ আন্দাজে দাগায় আসে, তো এখানে কিন্তু নেগেটিভ মার্কিং এর জন্য তোমার মার্কটা কমে যায়। তো তুমি যদি ন্যাশনালের মতো এখানে 100টা প্রশ্ন দাগায় চলে আসো, দেখবে যে তোমার 50টা যদি সঠিক হয়, তাহলে বাকি 50টা যে নেগেটিভ মার্কিং, এটার জন্য তোমার কিন্তু চান্স মিস হয়ে যাবে। সো তোমাকে অবশ্যই এখানে সবগুলো প্রশ্ন দাগানো যাবে না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যেহেতু লাস্ট পরীক্ষা, তো যারা চান্স পাওয়ার মতো, যাদের প্রিপারেশনটা ভালো থাকে, তারা কিন্তু চান্স পেয়ে যায়। আর যাদের একটু করে ইফোর্ট দেয়, দেখো এখানে যে 31,000 আবেদন করছে, এখানে কিন্তু সবাই কিন্তু সিরিয়াস না। এখানে হয়তো তোমার দেখবে যে ওই 5 থেকে 10,000 স্টুডেন্ট এরাই সিরিয়াস থাকে এবং এরাই কিন্তু চান্স পায়, বাকি শিক্ষার্থীরা কিন্তু পাশই করতে পারবে না। তো তোমরা যারা সিরিয়াস আছো ঢাকা সেন্ট্রালের জন্য, তুমি যদি লাস্ট মোমেন্টে এখন এসে একটু সিরিয়াস হও, তোমার যদি পড়া থাকে, এমন না যে তুমি যদি শূন্য থেকে শুরু করো, তাহলে কিন্তু ভাই পসিবল না, ঠিক আছে? তোমার অবশ্যই পড়া থাকতে হবে, মাঝখানে গ্যাপ থাকতে পারে, বাট তোমার পড়া যদি থাকে, এখন থেকে তুমি যদি রিভিশন দেওয়া শুরু করো, তুমি অবশ্যই ডিসিইউতে একটা ভালো পজিশনে চান্স পাবা, ঠিক আছে? অ্যাটলিস্ট তুমি একটা সাবজেক্ট পাবা। বাট যাদের কিছুই পড়া হয় না, তুমি এই মুহূর্তে এসে তো পড়া বুঝতে পারবে না। বাট তবুও লাস্ট মোমেন্টে তোমার কি যে কাজগুলো করলে একটু কনফিডেন্স বলতে হবে, এটা একটু বলি। প্রথম যে কাজটা দেখো, ওই যে বললাম যে নেগেটিভ মার্কিং কমানোর কথা, টাইমারের কথা, সেটা তুমি কই পাবো? তো এক্সাম দিয়ে। তো চেষ্টা করো বাসায় বসে ওএমআর দিয়ে এক্সাম দাও, ঠিক আছে? ওএমআর দিয়ে কি করার, এক্সাম দাও। তো ওএমআর দিয়ে যখন তুমি এক্সাম দাও, ওএমআর দিয়ে তুমি যখন এক্সাম দাও, তখন কিন্তু মেইন পরীক্ষায় তোমার ওএমআর ভরাট করতে হয়। তো এটা তোমার যেমন প্র্যাকটিস হচ্ছে, তো টাইমটা তোমার ম্যানেজ করা ঠিক হচ্ছে, এবং বাসায় বসে তুমি নেগেটিভ মার্কিং কমাতে পারছো। তো এটার জন্য কি হবে, দেখো আমাদের যে এক্সাম ব্যাচটা আছে না, এখানে আমরা কি করছি, তোমার ওএমআর এর জন্য এক্সামটার ব্যবস্থা রাখছি, ওএমআর এক্সামটার ব্যবস্থা রাখছি। তোমাকে ওএমআর পিডিএফ আমরা দিয়ে দিব, দেওয়া আছে অলরেডি ওয়েবসাইটে, তুমি প্রিন্ট করবা, কালার প্রিন্ট করে তুমি ওইভাবে ওএমআর দিয়ে তুমি এক্সাম দেবে, বাসায় বসে ওএমআর দিয়ে এক্সাম দিবা। তোমার ওখানে টাইমার দেওয়া থাকবে, এখানে তুমি ওয়েবসাইট থেকে টাইমার দেখতে পাবা, ওই টাইমের মধ্যে তোমাকে এক্সাম দিতে হবে। তাহলে কি হলো, তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে বাসায় বসে ওএমআর এক্সাম দিতে পারবা, মেইন পরীক্ষার মতো। তো এইটা তোমাকে অনেকাংশে কিন্তু হেল্প করবে। হয়তো সম্পূর্ণরূপে তোমাকে ওই ফিল্ডে দিতে পারবে না, বাট কিছুটা হলেও তোমাকে হেল্প করবে এখানে, তুমি যদি ওএমআর এ এক্সাম দিতে পারো। এবং এখানে এক্সাম দিয়ে প্রথমে তুমি একটু মার্ক কম পাইলা, তারপরে দিন তোমার ইচ্ছা হবে যে আমি একটু মার্কটা একটু বেশি তুলি, এভাবে আস্তে আস্তে ইমপ্রুভ করতে করতে লাস্ট 10-15 দিনে তুমি কিন্তু এটা প্র্যাকটিস করে ফেলতে পারবা। তো আমরা কি করি, পরীক্ষার 2-3 দিন আগে প্র্যাকটিস করি যে আমরা নেগেটিভ মার্কিং এভাবে কমাবো, এত মিনিট এটা দেখাবো, এটা কিন্তু হয় না। তোমাকে এটা কিন্তু আস্তে আস্তে অভ্যাসে পরিণত করতে হবে। তো তুমি যদি এখন থেকে এক্সাম না দেওয়া শুরু করো, তাহলে তুমি কিন্তু এই অভ্যাসটা বা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা আছে, নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা আছে, এটা কিন্তু ঠিক রাখতে পারবা না, ঠিক আছে? তো যখন তুমি এক্সাম গুলো দিচ্ছ, তুমি যদি দেখছো যে আমার পরীক্ষার মার্ক গুলা ভালো আসতেছে, তখন অটোমেটিক তোমার কিন্তু কনফিডেন্স চলে আসবে। আবার এখানে যদি তোমার পরীক্ষার মার্ক কমও আসে, তাহলে কিন্তু নিশ্চয় তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ দেখো মেইন পরীক্ষার আগে তোমার আসলে কোন জায়গায় তুমি ভুল করতা বা কোন জায়গায় তুমি গ্যাপ করতো তোমার, সেটা তোমার কিন্তু আগে থেকেই তুমি ধরতে পারতেছো। এটাও তোমার জন্য একটা ব্লেসিং, ঠিক আছে? যে তুমি আসলে কোথায় ভুল করতা মেইন পরীক্ষাতে, ওই ভুলগুলো তুমি কিন্তু এখানে করতেছো। তাহলে তোমার কিন্তু এখানে ভুল শুধরানোর একটা সুযোগ আছে। তো তোমাকে ভাই অবশ্যই এক্সামটা দেওয়ার চেষ্টা করো লাস্ট মোমেন্টে, আমি এটা বারবার বলতেছি। এবং যদি পারো ওই মার্কে সেটাই এক্সামটা দাও। আর যদি ওই মার্কে এক্সাম দেওয়ার চেষ্টা করতে পারো, যদি চাও, সেক্ষেত্রে আমাদের এক্সাম আসলে তুমি নিতে পারো। এটা আমরা একটু ডিসকাউন্ট ফি দিচ্ছি আজ থেকে। তোমার 199 টাকা ভর্তি হওয়া লাগবে না, তুমি 150 টাকা দিয়েই তুমি এখন ভর্তি হইতে পারবে, ঠিক আছে? 150 টাকা দিয়ে আমাদের বাকি এক্সাম গুলো পাচ্ছ। তো এটার জন্য তোমার একটা কুপন কোড ইউজ করতে হবে ওয়েবসাইটে গিয়ে, তুমি যদি ডিসিইউ এই কুপন কোডটা যদি ইউজ করো, তাহলে তোমার কিন্তু ফিটা 150 টাকা হয়ে যাবে। অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা তোমাকে 150 টাকা দিয়ে ভর্তি হওয়ার প্রসেসটা বলে দেবো, ঠিক আছে? এই কাজটা তুমি করো। দ্বিতীয়ত ভাই, তোমাকে কোশ্চেন ব্যাংকের যে টাইপ গুলো আছে, কোশ্চেন ব্যাংকের যে টাইপ গুলো আছে, এই টাইপ গুলোর কনসেপ্ট তোমাকে মাস্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এবার আমাদের যে ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার আছে, ঠিক আছে, আমি কিন্তু অলরেডি তোমাদের দিয়ে দিচ্ছি যে কোন চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলোকে বেশি করে ফোকাস দিবা। কারণ দেখা যায় যে সব চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে না, আমাদের বেশ কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে যদি 5-6টা চ্যাপ্টার পড়া যায়, সেখান থেকে দেখা যায় 14-15টা প্রশ্ন চলে আসছে। তো যদি আমি অল্প চ্যাপ্টার পড়ে বেশি মার্ক তুলতে পারি, এটার জন্য আমার জন্য কিন্তু বেশি সহজ হয়, ঠিক আছে? চান্স পাওয়া সহজ হয়। তো তুমি যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোতে বেশি করে ফোকাস দিবা লাস্ট মোমেন্টে এসে। এবং ইম্পর্টেন্ট যে টাইপগুলো যেগুলো ডিসিইউ কোশ্চিন ব্যাংকে বারবার আসছে, ওগুলো দেখবা।
এবার শুধুমাত্র ডিসিও এর কোশ্চেন ব্যাংক সলভ করলে তোমার কিন্তু হবে না, তোমাকে প্র্যাকটিসের জন্য আরো দুইটা জিনিস যদি করতে পারো তোমাকে অনেক বেস্ট হয়। প্র্যাকটিস জন্য কি করবা, তোমার যে ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি সলভ করবা। একটা আছে তোমার অনুশীলনের প্রশ্নগুলো, ঠিক আছে, অনুশীলনের প্রশ্নগুলো কিন্তু হুবহু প্রশ্ন চলে আসে, এবং ডিসিউতে গত বছর দেখা যায় যে অনেক প্রশ্ন তোমার হুবহু রিপিট আসছে, হুবহু মান সহ রিপিট আসছে, বুঝতে পারছো? বিগত বছরের প্রশ্ন, ভার্সিটি এর প্রশ্ন, অনুশীলনের প্রশ্ন, এখান থেকে দেখা যায় 80+ প্রশ্ন হুবহু রিপিট চলে আসে। তার মানে গত বছর যদি আমরা দেখি তাহলে 80% কি হয়েছে বলতো, হুবহু কমন। তো এই বছরও কিন্তু এরকম আসার সম্ভাবনা আছে, কিছু না হলে তো মিনিমাম 70% প্রশ্ন তোমার হুবহু মান সহ কমন থাকবে, হুবহু মান সহ কমন থাকবে। তো তুমি অবশ্যই বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, 7 প্রশ্ন যেটা আছে ওইটা তুমি মাস্ট তুমি বুঝে বুঝে সলভ করবা। আর পাশাপাশি এক্সট্রা ভাবে তুমি যখন প্র্যাকটিস করবা তখন তুমি অবশ্যই ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা এবং অনুশীলনের যে এমসিকিউটা আছে এটাকে তোমার মাস্ট সলভ করতে হবে যদি পারো প্র্যাকটিসের ক্ষেত্রে। যারা ভালো করতে চাও, তারা অবশ্যই দুইটাই সলভ করো, ভার্সিটি এর কোশ্চেন ব্যাংক এবং অনুশীলনের প্রশ্ন ব্যাংক। বিশেষ করে ভার্সিটি থেকে তুমি সহজ যে প্রশ্নগুলো আছে, সহজ প্রশ্নগুলো থিওরি বেস, বেশি কঠিন প্রশ্ন তুমি সলভ করতে জানো, কঠিন প্রশ্ন আসবে না, ইজি প্রশ্ন যেগুলো আছে সেগুলো তুমি সলভ করবে, কারণ এখানে এত বেশি কঠিন প্রশ্ন তোমার জন্য আসে না। বাট যেহেতু তোমার কোথাও চান্স হয় নাই বা এখানে চান্স না পাওয়ার শিক্ষার্থীর সংখ্যা যেহেতু অনেক বেশি, তো এদের কাছে প্রশ্ন পেঁচাই দিলে কিন্তু অনেকে পারবে না। ওই যে বললাম সিরিয়াস ভাবে প্রিপারেশন কিন্তু খুব কম শিক্ষার্থী নিচ্ছে, বাকিরা শুধুমাত্র আবেদন করে রাখছেন, ভাবতেছে হয়তো ন্যাশনালের মতো আন্দাজে দাগায় আসবো চান্স হয়ে যাবে, কিন্তু আন্দাজে দাগায় তোমার কিন্তু এখানে চান্স কোনোভাবেই সম্ভব না, কারণ এখানে ভাই নেগেটিভ মার্কিং আছে। বোঝার চেষ্টা করো, তুমি যদি একটা ভুল করো তোমার 0.25 করে কিন্তু কাটা যাবে, তুমি 10টা ভুল করলে তোমার কিন্তু আড়াই মার্ক কাটা যাবে, তার মানে তোমার সঠিক যে মার্ক সেখান থেকে আড়াই মার্ক কাটা যাবে, বুঝতে পারছো? যেখানে তোমার 45 যদি তুমি পাইতা বা 35টা যদি তুমি মার্ক সঠিক হইতো সেখানে তোমার চান্স হইতো, বাট তুমি যদি বাকি যে 55টা দাগায় আসছো যার ফলে তোমার কিন্তু পাশই করতে পারবে না, কারণ 40-এ কিন্তু পাস। তো এটা কিন্তু ভাই একটা ফ্যাক্ট। তো অবশ্যই নেগেটিভ মার্কিং তোমার কমাইতে হবে, তোমাকে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আর বাকি রিভিশনের ক্ষেত্রে তুমি কি করবে, এদিকে প্রশ্ন ব্যাংকটা বারবার সলভ করো, প্রশ্ন ব্যাংকের টাইপগুলো বারবার সলভ করো, ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে, ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আছে তার বেসিক কনসেপ্ট, সূত্র মাত্রা যা আছে এগুলো তুমি সলভ করে যাও, ইনশাআল্লাহ একটু ভালো করবা, ঠিক আছে? তো শেষ মুহূর্তে বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, যদি ডিসিতে ভালো করতে চাও লাস্ট মোমেন্টে এসে এক্সাম দাও এবং বেশি বেশি কোশ্চিন প্র্যাকটিস করো, যে প্রশ্নের ধরনটা কেমন আসতে পারে, আর ভুল কর যা করার এখন তুমি ভুল করো ভাই, মেইন পরীক্ষায় যেন সেম ভুলগুলো আর না হয় এটা খেয়াল রাখবা। কারণ তুমি যদি এখন এক্সাম নাই দাও, তুমি যদি এখন প্রশ্ন প্র্যাকটিস নাই করো, তুমি বুঝবা কেমনে যে আসলে তোমার গ্যাপ কোথায় আছে, তুমি বুঝবা কেমনে যে তোমার প্রশ্ন এটা ভুল হইতে পারে, বলো? বোঝার কি উপায় আছে? নাই। তার মানে তোমাকে আগে থেকেই প্র্যাকটিস করতে হবে, আগে থেকেই তোমাকে এক্সাম দিতে হবে। মেইন এক্সামে গিয়ে তুমি যা যা ভুল করতা এটা তুমি এখন করো, করে ভুলগুলো শুধরাই নাও, এটা তোমার অনেক বেশি হেল্প হবে। তো লাস্ট মোমেন্টে এসে কখনো হতাশ হবে না, তোমার কাজ হবে লাস্ট মোমেন্টে যে সময়টা কম, এই সময়টা পর্যাপ্ত পরিমাণে ডেডিকেটেড ভাবে এখানে প্র্যাকটিস করা, কনসেপ্টগুলো রিভিশন দেওয়া, বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে? পরীক্ষার আগের দিন পর্যন্ত বা পরীক্ষার হল পর্যন্ত তোমার এটা মাথায় আনা যাবে না যে চান্স হবে কি হবে না, আমি কি করছি না, এখানে নার্ভাসনেস আনাই যাবে না, জাস্ট মনকে শক্ত রাখবা, ইনশাল্লাহ তোমার মতো তুমি প্র্যাকটিস করে যাও, যেন দিন শেষে তোমাকে আফসোস না করতে হয় যে তুমি সর্বোচ্চ ইফোর্টটা দাও নাই, ঠিক আছে? এই আফসোসটা যেন তোমার না করতে হয়, তার জন্য তুমি যে কদিন সময় পাচ্ছ এই সময়টা একদম যতটুকু পারো সেরা ইফোর্ট দিয়ে একটা চান্স নিশ্চিত করার চেষ্টা করো। ওকে, তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।